আজ আমরা মাধ্যমিক 2019-এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, ট্রপিক চলন সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। অপশন এ, এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। বি, উদ্ভিদ বা উদ্ভিদাঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। সি, ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায়। আর ডি, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট চলন। তো আগের 2 সপ্তাহে চলন সংক্রান্ত প্রশ্নে যে আমরা উদ্দীপকের তীব্রতা, গতিপথ এগুলো আলোচনা করেছিলাম। আজকে প্রথম অপশানগুলো দেখি যে উদ্দীপকের তীব্রতা দ্বারা যখনই হবে তো কি বলা হয়েছিল, যে তীব্রতা দ্বারা হলেই সেটাকে আমরা ন্যস্টিক চলন বলবো। এরপর যদি দেখি যে উদ্ভিদ বা উদ্ভিদাঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন, এই সামগ্রিক স্থান পরিবর্তন যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সেটা সবসময় কি হবে, ট্যাকটিক চলন। অর্থাৎ ট্যাকটিক চলনে সামগ্রিক স্থান পরিবর্তন হয়। যেমন আমরা যদি দেখি যে কেমোট্যাকটিক এবং আরেকটি উদাহরণ পড়েছিলাম যেটা ফটোট্যাকটিক। তাহলে ফটোট্যাকটিক কার মধ্যে আমরা দেখতে পাবো, ভলভক্স, ক্লামাইডোমোনাস, এবং কেমোট্যাকটিক যদি বলি তো দেখতে পাবো মসের শুক্রাণু, মস, ফান। তাহলে এদের শুক্রাণুদের ডিম্বাণুর দিকে গমন। মস যদি দেখি এখানে দন্তেশ্ব আছে, কার প্রভাব হবে, সুক্রোজ। আর ফান ম্যালিক অ্যাসিড। এরপর ভলভক্স নামক শ্যাওলা, তো আগেই আলোচনা হলো যে ভলভক্স, তাহলে এখানে কি দেখা যাবে, এখানে অবশ্যই ফটোট্যাকটিক চলন দেখা যাবে, ফটোট্যাকটিক। এরপর কি বলছি, যেটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত। উদ্দীপকের গতিপথ, হ্যাঁ অবশ্যই আমরা জানি যে উদ্দীপকের গতিপথ দ্বারা হলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো ট্রপিক চলন। এবার টপিক চলনের যদি আমরা বিভিন্ন উদাহরণ দেখি, যেমন ফটোট্রপিক, হাইড্রোটপিক, এবং জিওট্রপিক, কেমোট্রপিক। এবার কেমোটপিক যেখানে দেখা যায় সেটা নিয়েও আমরা আলোচনা করেছি, যেটা ওই সপুষ্পক উদ্ভিদের যৌন জননে যে ওই পরাগরেণু যে পরাগনালীর ডিম্বকের দিকে যে গমন, তো সেটাকে আমরা কেমোটপিক চলন বলতে পারি। ফটোটপিকের ক্ষেত্রে আমরা মূল, এটা একটা নেগেটিভ, কাণ্ড পজিটিভ ফটোটপিক। হাইড্রোটপিকের ক্ষেত্রে মূলটা হয়ে যাবে কি পজিটিভ এবং কাণ্ড নেগেটিভ। জিওটপিকের ক্ষেত্রে মূলকে যদি বলি তাহলে মূল হচ্ছে কি পজিটিভ জিওটপিক এবং কাণ্ড নেগেটিভ জিওটপিক। আর কেমোটপিক তো বললামই। তো এখানে তাহলে উত্তর কি হতো, উদ্দীপকের গতিপথ দ্বারা যেটাকে বলা হচ্ছে তাহলে সেটা কি ট্রপিক চলন। তাহলে এখন উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন, মানবদেহে করোটীয় স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। এবার মানবদেহে যে আমাদের স্নায়ু, তো স্নায়ু 2 ধরনের স্নায়ু হয়, যে একটা যদি আমরা এখানে লিখি স্নায়ু, তাহলে স্নায়ু 2 প্রকারের, একটা হচ্ছে করোটীয় বা করোটি স্নায়ু, এবং আরেকটি হচ্ছে সুষুম্না স্নায়ু। এই সুষুম্না স্নায়ুর সংখ্যা মানবদেহে 31 জোড়া এবং করোটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উত্তর 12 জোড়া হবে। এবার মানবদেহের যে করোটীয় স্নায়ু আছে তার মধ্যে যদি আমরা আজকে পড়ে নিই, যে 12 জোড়াই তো আছে, এবার তার মধ্যে কিছু কিছু করে পড়বো যে আজকের প্রশ্নে, তাহলে যেগুলো ওই আমাদের অন্তর্বাহী যে স্নায়ুগুলো, তো সেগুলো শুধু আলোচনা করে নিই। অন্তর্বাহী,
অন্তর্বাহী, এই অন্তর্বাহী। এবার স্নায়ু যদি দেখি, অন্তর্বাহী, বহির্বাহী এবং মিশ্র, এই 3 ধরনের স্নায়ু হয়। এই 3 ধরনের স্নায়ু কোনগুলো হয়? করোটীয় স্নায়ু। করোটীয় স্নায়ুটা অন্তর্বাহীও হয়, বহির্বাহী হয় এবং মিশ্রও হয়। এবং সুষুম্না স্নায়ু যদি দেখি, এগুলো সবগুলোই মিশ্র স্নায়ু। তাহলে এবার আমাদের এই যে করোটীয় স্নায়ু যে 12 জোড়া রয়েছে, তো তার মধ্যে অন্তর্বাহী কোনগুলো, বহির্বাহী কোনগুলো এবং মিশ্র কোনগুলো, এগুলো মনে রাখা দরকার। সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এর মধ্যে আমরা আপাতত মনে রাখতে পারি যে অন্তর্বাহী স্নায়ু থাকবে 3টে, মিশ্র স্নায়ু 4টি, আর বহির্বাহী স্নায়ু তাহলে 5টা। 3 আর 4 7 আর 5 12। তো এই 3টে স্নায়ু আমাদের যদি মুখমণ্ডল দেখি, মুখমণ্ডলের একদম বাহ্যিক দিকে, একদম বাইরে, মুখমণ্ডলের বাইরে, বাইরে থেকে কিছু অঙ্গ আছে, সেই অঙ্গ সংক্রান্ত হবে। এটা মনে রাখার উপায় বলছি। হ্যাঁ, এবার মুখমণ্ডলে আমাদের মুখের মধ্যে যে জিভ থাকে তার কথা বলছি না, বাইরে থেকে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি বলতে পারি? চোখ, নাক আর কান, এই 3টেই মুখমণ্ডলে। আর এই সংক্রান্ত যে স্নায়ুগুলো আছে, যে অন্তর্বাহী স্নায়ুগুলো যেগুলো উদ্দীপনা নিয়ে যায়, তো সেইগুলো সবই কি? সেগুলো সবই অন্তর্বাহী স্নায়ু। সেগুলো সবই অন্তর্বাহী স্নায়ু। তো প্রথমেই দেখি কি, যে চোখ। তাহলে চোখ, এই দিয়ে কি আমরা দেখি? অপটিক। তাহলে অপটিক স্নায়ু। তাহলে অপটিক স্নায়ুটা কি? অন্তর্বাহী। নাক, এবার গন্ধ সংক্রান্ত, যেটাকে কি বলবো আমরা? অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি, এটা কিসের জন্য? গন্ধের জন্য। আর কান, শোনা, অর্থাৎ অডিও, অডিটরি। তাহলে অডিটরি। তাহলে এখানে আমরা মনে রাখতে পারি যে অন্তর্বাহী স্নায়ু আমাদের কটায় আছে? কটি আছে? 3টি। তাহলে কি কি? একটা হচ্ছে অপটিক, একটা হচ্ছে অলফ্যাক্টরি, একটা অডিটরি। আর 3টেই কি কোথায় আছে? আমাদের মুখমণ্ডলে, মুখমণ্ডলের বাহ্যিক দিকে, যে চোখ, নাক আর কান। তাহলে চোখ থেকে মনে থাকবে কি? অপটিক, নাক থেকে অলফ্যাক্টরি, এটা ঘ্রাণের জন্য, আর কান হচ্ছে অডিটরি। তাহলে মানবদেহে করোটীয় স্নায়ু সংখ্যা এখানে কতগুলো হলো? 12 জোড়া। তাহলে এই 31 জোড়া, 31 জোড়া কি হবে? 31 জোড়া হচ্ছে সুষুম্না স্নায়ু। পরের প্রশ্ন, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। অপশন এ, যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে। বি, এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়। সি, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়। ডি, ক্রোমোজোম এবং বেমতন্তু গঠিত হয় না। যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে। তাহলে এই জনন মাতৃকোষে, এই জনন মাতৃকোষটা বিভাজিত হয়ে জনন কোষ, বা যেটাকে বলছি গ্যামেট, এটা সৃষ্টি করে। তাহলে জনন কোষ বা গ্যামেট সৃষ্টি করে। তাহলে জনন মাতৃকোষ কী হবে? 2n, আর জনন কোষ কী হবে? n, বা গ্যামেট n। তাহলে এক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে কি? মিওসিস। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে অবশ্যই অ্যামাইটোসিস ঘটবে না, সেখানে যেটা ঘটবে সেটা মিওসিস। আর এই মিওসিসের দ্বারাই কি হয়? যে কোনো একটা জীবের তার যে এই ক্রোমোজোম সংখ্যা সেটা ধ্রুবক থাকে। এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়। না, এটাকে পরোক্ষণ, এই অ্যামাইটোসিসকে যদি বলি, এটাকে পরোক্ষ বিভাজন না, এটাকে প্রত্যক্ষ বিভাজন বলে। প্রত্যক্ষ। এবার কেন? কারণ এই একটা কোষ, এটা বিভাজিত হবে এই ক্লিভেজ পদ্ধতিতে, বিভাজিত হবে, দিয়ে দুটো কোষ সৃষ্টি করবে, একদম প্রত্যক্ষভাবে বিভাজিত হয়ে। তার জন্য কি বলা হবে? এটাকে প্রত্যক্ষ বিভাজন। তাহলে পরোক্ষ বিভাজন তো বলা হবে না অবশ্যই। ক্রোমোজোম ও বেমতন্তু গঠন হয়। এবার আমরা যদি এই মাইটোসিস বা মিওসিস দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে দুটি ক্ষেত্রেই যে বেমতন্তু গঠন হচ্ছে। এই একটা কোষ, যার এখান থেকে বেমতন্তু গঠন হবে, বেমতন্তু। আর এখানে কে থাকবে? এখানে থাকবে ক্রোমোজোম। আর ক্রোমোজোমের যে কাইনোটেকার থাকবে, সেই কাইনোটেকারে জুড়ে থাকবে কি?
কাইনেটোকরে জুড়ে থাকবে মেরুতন্তু। তাহলে এগুলো আমরা মাইটোসিস মিওসিসে দেখতে পাবো, কিন্তু অ্যামাইটোসিসে অবশ্যই দেখতে পাবো না। তাহলে এখানে ক্রোমোজোম ও মেরুতন্তু গঠিত হয়, তো এটাও ঠিক উত্তর হবে না। তাহলে কোনটি সঠিক বৈশিষ্ট্য নির্বাচন করতে বলেছে, তো এখানে ক্রোমোজোম ও মেরুতন্তু গঠিত হয় না। তাহলে ক্রোমোজোম এবং মেরুতন্তু গঠিত হয় না। এক্ষেত্রে একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষ সৃষ্টি হয়। তাহলে জনন মাতৃকোষে আমরা কি দেখলাম, যে মিওসিস ঘটে, আর ক্রোমোজোম আর মেরুতন্তু গঠিত হয় মাইটোসিস মিওসিস উভয়ই। পরের প্রশ্ন, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো। তাহলে এটাও আগের প্রশ্নের মতোই, যে কোষ বিভাজন টপিক থেকে আছে প্রশ্নটা। তাহলে কি বলতে বলেছে, যে মিওসিস সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক। তাহলে এখানে কি সঠিক জানতে চাইছে। প্রথমেই কি বলছে, যে দেহের, অপশন এ দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়। অপশন বি জীবের জননাঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়। সি বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে। কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে। তাহলে দেহের সার্বিক বৃদ্ধি যদি ঘটাতে হয়, তাহলে আমাদের দেহকোষ হচ্ছে 2n। এবার তার সার্বিক বৃদ্ধি ঘটলে যেসব অঙ্গগুলো সৃষ্টি হবে সেগুলো 2nই সৃষ্টি হতে হবে। অর্থাৎ যে আমাদের বৃদ্ধির ফলে যে কোষগুলো তৈরি হবে, আমাদের শুরুতে ভ্রূণের সময় যে কোষ সংখ্যায়, যে সংখ্যায় কোষ ছিল, তো বৃদ্ধিতে বা পরিস্ফুটনের ক্ষেত্রে ধীরে ধীরে সংখ্যা বৃদ্ধি পায়, এবং সংখ্যা যে বৃদ্ধি পায়, তো তাতে নিশ্চয়ই কোষের প্রকৃতি আলাদা হয়ে যাবে না, অর্থাৎ 2n থেকে 2nই সৃষ্টি হবে। তাহলে এটা কার জন্য হবে, অবশ্যই এটা মাইটোসিস। আমরা জানি যে মাইটোসিসের ক্ষেত্রে 2n এটা বিভাজিত হয়, দুটো কোষ সৃষ্টি করে, এবং দুটো কোষ একই ক্রোমোজোম বিশিষ্ট 2n। তাহলে এখানে দেহের সার্বিক বৃদ্ধি এবং পরিস্ফুটনের ক্ষেত্রে এটা কি উত্তর হতো, মাইটোসিস। তাহলে এটা তো এখানে উত্তর হচ্ছে না। এবার কি, জীবের জননাঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি, এটাও যখনই আমরা দেখব বৃদ্ধি সংক্রান্ত, এটাও বৃদ্ধি সংক্রান্ত। বৃদ্ধি মানেই সেটা কি হবে, সেটা মাইটোসিস। এরপর কি, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন। মিওসিসের কাজই হচ্ছে মিওসিসের মাধ্যমে কি হয়, গ্যামেট উৎপন্ন হয়। আর মিওসিস শুধুমাত্র কোথায় ঘটে, শুধুমাত্র ঘটে জনন মাতৃকোষে। তাহলে শুধুমাত্র জনন মাতৃকোষে মিওসিস ঘটে, এবং মিওসিসের ফলে কি হয়, গ্যামেট উৎপন্ন হয়। তাহলে বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। হ্যাঁ, মিওসিসের সময় আমরা তো জানি যে 2n, তাহলে 2nটা বিভাজিত হয়ে প্রথম কি হবে, মিওসিস 1, আর সেখানে দেখব n আর n সৃষ্টি হবে, অর্থাৎ 2n ছিল n হয়ে গেল, যেটাকে আমরা কি বলবো, হ্রাস বিভাজন। এরপর n বিভাজিত হয়ে দুটো n সৃষ্টি করবে, তাহলে এটা কি হবে, এটা মিওসিস 2। এটা একদম মাইটোসিসের মতো, এটা সমবিভাজন। তাহলে আমরা বলতে পারি মিওসিস 1টা হ্রাস বিভাজন এবং মিওসিস 2টা সমবিভাজন। কিন্তু যদি ওভারঅল মিওসিস জিজ্ঞাসা করে, তাহলে আমরা দেখব 2n থেকে শেষমেশ n হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, হ্রাস বিভাজন। তাহলে মিওসিস কীরকম, মিওসিস হ্রাস বিভাজন। যদি মাইটোসিস বলি, মাইটোসিস কি, মাইটোসিস সমবিভাজন। আমরা যদি বলি কোন মিওসিসটা সমবিভাজন, তাহলে সেক্ষেত্রে বলবো মিওসিস 2কে। তাহলে বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট, এই যে 2n ছিল এবং শেষমেশ গ্যামেট কিরম তৈরি হলো, হ্যাপ্লয়েড। তাহলে এখানে উত্তর কিন্তু মিওসিস সংক্রান্ত যেহেতু জানতে চেয়েছে, তাহলে উত্তর হবে সি, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। ডি অপশন ছিল কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গে কোনো অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে। অর্থাৎ কোনো একটা অংশ যদি কেটে যায়, যে ক্ষত সৃষ্টি হয়, সেই ক্ষতটা যে পূরণ হয়ে যায়, তো সেক্ষেত্রেও যে 2n কোষ আমাদের দেহ, তো সেখান থেকে কি হবে, সেখান থেকে 2nই সৃষ্টি হবে। ক্ষতের পর সেই ক্ষতটা যে পূরণ হবে, সেটা 2n দিয়েই হবে। পরের প্রশ্ন, সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। তাহলে এবার কি, যে এখানে অপশন এ বহুবিভাজন হাইড্রা, অপশন বি খণ্ডীভবন স্পাইরোগাইরা, অপশন সি পুনরুৎপাদন ফান, এবং অপশন ডি কোরোকোদ্গম প্ল্যানেরিয়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সব কি বলা হয়েছে, সব অযৌন জনন। তাহলে একটাকে আমরা বলি কি, যৌন জনন, এবং কি বলি, অযৌন জনন। তাহলে এখানে আমরা জানি যে যৌন জননের ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে নিষেক।
নিষেক, এবং অযৌন জননের ক্ষেত্রে নিষেক কিন্তু ঘটবে না। আর নিষেক ঘটতে গেলে কি লাগবে? দুটো গ্যামেট লাগবে, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট। এবার অযৌন জননের ক্ষেত্রে গ্যামেট কিন্তু উৎপন্ন হতে হবে না। আমরা যদি অযৌন জননের এককের কথা বলি, অযৌন জননের একক কি, তাহলে বলতে পারি কি? রেণু। রেণু হচ্ছে অযৌন জননের একক। তাহলে এখানে প্রথমেই বলা আছে কি? যে বহু বিভাজন। তাহলে বহু বিভাজন যদি দেখি, যে একটি কোষ, এর মধ্যে নিউক্লিয়াস, সেটা বিভাজিত হয়ে একাধিক নিউক্লিয়াস গঠন করবে এবং সেটি থেকে অনেকগুলি কোষ সৃষ্টি হবে, এগুলোকে আমরা কি বলতে পারি? বহু বিভাজন। তাহলে এই বহু বিভাজনটা আমরা অবশ্যই দেখতে পাবো কার মধ্যে? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম। এবং এটা আমরা অ্যামিবার মধ্যেও দেখতে পাবো, কিন্তু আসলে অ্যামিবা কি করে? সরল দ্বিবিভাজন। সরল দ্বিবিভাজন। অ্যামিবার সরল দ্বিবিভাজন হয়, অর্থাৎ এই একটা কোষ, এটা বিভাজিত হবে এবং কি করবে? দুটো কোষ সৃষ্টি করবে। তাহলে এটা কি? অ্যামিবার দ্বিবিভাজন। তাহলে এটাই কিন্তু অ্যামিবার সাধারণত হয়, কিন্তু প্রতিকূল পরিবেশে অ্যামিবাও বহু বিভাজন করে। তাহলে প্রতিকূল পরিবেশে অ্যামিবা কি করবে? অ্যামিবা করবে বহু বিভাজন। তো এখানে বহু বিভাজন বলেছে হাইড্রা, তাহলে এখানে উত্তর তো হচ্ছে না। যদি হাইড্রা বলতাম, তাহলে হাইড্রার কি হয়? হাইড্রার যেটা দেখবো সেটাকে বলবো কোরোকোদগম। এটাও আগে আলোচনা হয়েছে। তাহলে কি? এটাকে বলবো কি? কোরোকোদগম। বানানটা আরেকবার লিখি। কি হবে? কোরোকোদগম। কার? হাইড্রার। এবার পরের অপশন কি আছে? যে খণ্ডী ভবন। তাহলে খণ্ডী ভবন মানে যে একটা একটা অংশ, এটা যে খণ্ড খণ্ডে ভাগ হয়ে গেল, তাহলে সেটা কি থেকে কি হবে? একাধিক জীব সৃষ্টি হবে। তাহলে খণ্ডী ভবন বলেছে কি? স্পাইরোগাইরা। হ্যাঁ, খণ্ডী ভবন কিন্তু স্পাইরোগাইরার হয়। এরপর কি বলা হচ্ছে? পুনরুৎপাদন। তাহলে পুনরুৎপাদন মানে কি? এই যে আমরা প্ল্যানেরিয়া দেখেছিলাম, যে এরকম প্ল্যানেরিয়া, এটা প্লাটি হেলমিনথিস পর্বের এই প্ল্যানেরিয়া। আর প্ল্যানেরিয়া যদি এরকম করে অনেকগুলো টুকরে ভাগ হয়ে যায়, তো এখানে কি হবে? ঠিক ততগুলোই কিন্তু জীব সৃষ্টি হবে। তাহলে এটা প্ল্যানেরিয়া। তাহলে প্ল্যানেরিয়ার কি দেখা যায়? প্ল্যানেরিয়ার দেখা যায় পুনরুৎপাদন। আর এখানে অপশন কি আছে? ফান। তাহলে উত্তর তো এটা হলো না, উত্তর অবশ্যই বি। হ্যাঁ, তাহলে ফানের কি দেখা যায়? তাহলে এটাকে আমরা বলবো রেণু উৎপাদন। রেণু উৎপাদন। আর তারপর কি বলা হচ্ছে? কোরোকোদগম। কোরোকোদগম তো আগেই আলোচনা হলো, যেটা কি? হাইড্রা। তাহলে কোরোকোদগম হাইড্রা। হাইড্রা তো বহুকোষী, এছাড়া এককোষীয় কোরোকোদগম দেখায়, যেমন হচ্ছে ইস্ট, এটাও আগে আলোচনা হয়েছে। এবং আরেকটি, তাহলে এটা উত্তর হলো না, তাহলে আরেকটি অপশন কি? প্ল্যানেরিয়া। তাহলে প্ল্যানেরিয়ার কি হয়? সেটাও আলোচনা করলাম, সেটা কি? পুনরুৎপাদন। পুনরুৎপাদন। পরের প্রশ্ন, কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। এই যে মটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করা হয়েছিল, মেন্ডেল করেছিলেন, তো সেখানে 7 জোড়া বৈশিষ্ট্যই কিন্তু একদিন আলোচনা করা হয়েছে, যে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন। তো এখানে আর সেটা আলোচনা করছি না। তো সেখান থেকে একবার তোমরা রিভিশন করতে পারো, বা যারা দেখোনি তারা আগের ভিডিওটা দেখতে পারো, প্রথম ভিডিওটাতে ছিল হয়তো, প্রথম বা দ্বিতীয়টাতে। তাহলে কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। তো এখানে কাণ্ডের দৈর্ঘ্য বেঁটে, না এটা তো প্রকট নয়, এটা প্রচ্ছন্ন। বীজের আকার কুঞ্চিত, এটাও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বীজপত্রের বর্ণ হলুদ, হ্যাঁ এটা একটা প্রকট গুণ। আর ফুলের বর্ণ তো সাদা না, বেগুনি হলে প্রকট হতো, এটাও প্রচ্ছন্ন। তাহলে এখানে উত্তর কী হবে? বীজপত্রের বর্ণ হলুদ। পরের প্রশ্ন, RRYY এই জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা শনাক্ত করো। তাহলে এখানে কি বলেছিলাম? এই যে আর, এই দুটো দেখতে পাচ্ছি, দুটোই ক্যাপিটাল, তাই এর কটা প্রকার? একটাই প্রকার, যে দুটোই ক্যাপিটাল, দুটোই একই রকম, তাই এর প্রকার কটি? একটি, তাই লিখলাম এক। আর এখানে দুটো ওয়াই, দুটোই ক্যাপিটাল, তো সেহেতু 1। তাহলে 1 × 1 = 1। তাহলে কত ধরনের হবে? এক ধরনের। এই ধরনের প্রশ্ন আগে আলোচনা হয়েছে। পরের প্রশ্ন, কোন দুটি জিনোটাইপ মটর গাছের
কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী। তাহলে ফিনোটাইপ তো জানি যে ফিনোটাইপ হচ্ছে যে বাহ্যিক প্রকাশ। কার বাহ্যিক প্রকাশ? জিনোটাইপের বাহ্যিক প্রকাশ। জিনোটাইপের বাহ্যিক প্রকাশটাই ফিনোটাইপ। তাহলে এইবার যেটা কুঞ্চিত হলুদ হবে, এটা কি কুঞ্চিত হলুদ? তো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ বীজটা কুঞ্চিত, বীজটা হলুদ, তাহলে অবশ্যই এটা কি? এটা ফিনোটাইপ। তাহলে এই ফিনোটাইপটা কোন জিনোটাইপের জন্য হলো, অর্থাৎ কোন জিনগত সমন্বয়ের কারণে যে একটা ফিনোটাইপ সৃষ্টি হচ্ছে, তো সেই জিনগত সমন্বয়টাকে আমরা বলছি জিনোটাইপ। তাহলে জিনোটাইপকে আমরা বলে রাখছি কি, এখানে কি বলছি, যে জিনগত সমন্বয়। তাহলে আমরা কুঞ্চিত অর্থাৎ মটর বীজের কথা হচ্ছে, তাহলে আমরা যদি এখানে বলি যে বীজ, তাহলে বীজের দুটো আলাদা আলাদা যে ক্যারেক্টার নিয়ে পরীক্ষাটা করা হয়েছিল। একটা হচ্ছে কি, যে বীজের আকার, এবং আরেকটি হচ্ছে কি বীজের বর্ণ। তাহলে আগে মনে রাখার উপায় বলেছিলাম যে সাধারণত আমরা ধরে নেব যে যেগুলো আমাদের জন্যে সুবিধাজনক, যেগুলো ভালো আমাদের জন্য, ভালো গুণগুলো, সেগুলোই হচ্ছে প্রকট। তাহলে বীজের আকার দুই ধরনের হয়, একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে কুঞ্চিত। তাহলে অবশ্যই এক্ষেত্রে যে গোলাকারটা, সেই বৈশিষ্ট্যটা ভালো, সেটাকে আমরা প্রকট ধরছি। আর বর্ণ যদি দেখি তো দুই ধরনের হবে, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে সবুজ। তাহলে মটর বলতে, মটর দিয়ে আমরা যেটা বাড়িতে ঘুগনি বানাই যেটা, তো সেটা আমরা হলুদই পছন্দ করি, তো এই ক্ষেত্রে প্রকট হচ্ছে কি হলুদ। তাহলে গোল এবং হলুদ। এবার যখন এই জিনোটাইপগুলো হয়, তো তখন এই প্রকট বৈশিষ্ট্য দেখেই হয়, অর্থাৎ হলুদকে আমরা কি বলতে পারি, ইয়েলো। তো যখন প্রকট গুণ নেওয়া হবে, তো তখন আমরা বড় হাতের ওয়াই ধরে নেব, ওয়াই। এবং সবুজ মানে যদি গ্রিন হয়, এই গ্রিনটাকে ধরে নেব না, যেহেতু বড় হাতের ওয়াইটা প্রকট হয়েছে, যখন প্রচ্ছন্ন হবে তখন সেটা ছোট হাতের ওয়াই হয়ে যাবে। ঠিক সেরকম গোলের ক্ষেত্রে যদি, তাহলে গোলের ক্ষেত্রে কি বলবো, রাউন্ড। তাহলে রাউন্ডের এই আরটাকে, বড় হাতের আরটাকে, এটা প্রকট জিন ধরে নেওয়া হয়, মানে প্রকট জিনোটাইপের জন্য আমরা চিহ্নিত করছি। তাহলে কি বড় হাতের আর, আর যখনই এটা প্রচ্ছন্ন হয়ে যাবে তাকে আমরা ছোট হাতের আর ধরে নেব। কুঞ্চিত মানে রিঙ্কেল ডব্লিউ ধরবো না, তো সেটাকে কি ধরবো, সেটাকে ধরবো ছোট হাতের আর। তাহলে বড় হাতের আর আর ছোট হাতের আর। তাহলে এখানে প্রথমেই কি বলা হচ্ছে, কুঞ্চিত হলুদ। তাহলে কুঞ্চিত হতে গেলে আমরা বুঝতেই পারছি যে কুঞ্চিত একটা কীরকম বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর একটা কথা আমরা জানি যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মানে সেটা শুধুমাত্র হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পায়। তাহলে কি, যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখনোই হেটেরোজাইগাস ভাবে প্রকাশ পেতে পারে না। তাহলে হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশ কে পাবে, শুধু প্রকট। তাহলে কুঞ্চিত যখনই বলা হয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি সেটা হোমোজাইগাস। আর কুঞ্চিত মানে তো এখানেই বলা হয়েছে কি, ছোট হাতের আর। তাহলে এই যে দুটো জায়গা, যে আর আর আর, এটা ছোট হাতের হতেই হবে, তবে সেটা কুঞ্চিত হতে পারবে, কারণ হেটেরোজাইগাস তো কুঞ্চিত হবে না। আর দুটি স্থান বাকি আছে, কার জন্য, ওয়াই এর জন্য। এবার হলুদ হতে গেলে আরেকটা আমি এখানে লিখলাম যে আর আর আর। তাহলে এই ওয়াই আর ওয়াই, তাহলে এই যে দুটো ওয়াই আছে, তাহলে এটা দুইভাবে এরা থাকতে পারে, হয় বড় ওয়াই থাকবে, না হলে ছোট ওয়াই থাকবে। তাহলে একবার আমরা এখানে বড় ওয়াই লিখে দিলাম, এর সাথে একবার বড় ওয়াইও থাকতে পারে, আর একবার এই বড় ওয়াইয়ের সাথে একবার ছোট ওয়াইও থাকতে পারে। তাহলে কুঞ্চিত হলুদ হতে গেলে এই দুটো কন্ডিশন কিন্তু হতে পারে। তাহলে প্রথমেই এই যে ক্যাপিটাল আর আছে, তার মানে কি, এটা হবে না। তারপরে কি, এটা ক্যাপিটাল আর আছে, তো এটাও হবে না। তো আবারও ক্যাপিটাল আর হবে না, কারণ কি, কুঞ্চিত হতে গেলে কিন্তু দুটোই ছোট হাতের আর লাগবে। তাহলে এখান থেকে এলিমিনেট করেই বোঝা যাচ্ছে যে উত্তর এটা হবে। তাহলে কি, দুটো ছোট হাতের আর, তার জন্যে কুঞ্চিত। এই দুটো বড় হাতের ওয়াই, তার জন্যে হলুদ। এখানে দুটো ছোট হাতের আর, তার জন্য কুঞ্চিত। একটা বড় হাতের ওয়াই, একটা ছোট হাতের ওয়াই, তার জন্য হলুদ। তাহলে আমরা জানি যে প্রকট বৈশিষ্ট্যর ক্ষেত্রে হেটেরোজাইগাস অবস্থাতেও প্রকাশ পায়, অর্থাৎ দুটোর মধ্যে একটা বড় হাতের থাকলেও তার বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। অর্থাৎ এখানে বড় ওয়াই ছোট ওয়াই থাকলেও, তাহলে এখানে বড় ওয়াইটা প্রকাশ পেল, অর্থাৎ হলুদ। পরের প্রশ্ন, কোনটি আন্তঃপ্রজাতিক সংগ্রামকে নির্দেশ করে? এই আগের দিন হয়তো অন্ত পড়েছিলাম, যে আমরা যে সংগ্রাম দেখেছিলাম, যে
মেন যেটা ওই ডারউইনের থিওরি থেকে আমরা যে সংগ্রাম দেখেছিলাম, তো সংগ্রাম কি কি ছিল, যে একটা অন্তঃপ্রজাতিক, একটা আন্তঃপ্রজাতিক এবং একটি ওই প্রাকৃতিক পরিবেশ। যে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ তার সাথে সংগ্রাম, একটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম, একটা অন্তঃপ্রজাতিক সংগ্রাম। তাহলে অন্তঃপ্রজাতিক মানে একই প্রজাতির দুটো জীবের মধ্যে, তাহলে এটা একই প্রজাতির হবে, এবং আন্ত হলে কি হবে, আলাদা প্রজাতির হবে। তাহলে এখানে আন্ত জানতে চেয়েছে, অর্থাৎ কি আলাদা প্রজাতির কথা জানতে চেয়েছে, আলাদা। তাহলে এবার কি, মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছেদের মধ্যে সংগ্রাম, অর্থাৎ গাপ্পি মাছেরা নিজেদের মধ্যেই সংগ্রাম করছে, তাহলে এটা তো অন্তঃপ্রজাতিক, আন্ত নয়। ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ আর পেঁচা, তাহলে এটা সাপ একটা প্রজাতি, পেঁচা একটা প্রজাতি, তাহলে উত্তর কি হবে, এটা। তাহলে এটা কি, এটা আন্তঃপ্রজাতিক। একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণদের মধ্যে সংগ্রাম, দেখতে পাচ্ছি কি হরিণদের মধ্যে সংগ্রাম করছে, যেটা অন্তঃপ্রজাতিক। হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘেদের মধ্যে সংগ্রাম, অর্থাৎ এখানেও তাই, বাঘেরা নিজেদের মধ্যে সংগ্রাম করছে, তাহলে এটা অন্তঃপ্রজাতিক। তাহলে এখানে উত্তর কি হলো, উত্তর হলো অপশন বি, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। পরের প্রশ্ন, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। অপশন এ, অস্তিত্বের জন্য সংগ্রাম। অপশন বি, প্রকরণের উৎপত্তি। অপশন সি, অর্জিত গুণের বংশানুসরণ। এবং অপশন ডি, প্রাকৃতিক নির্বাচন। এবার যে ল্যামার্কের তত্ত্ব সম্পর্কিত, যে আমরা একটা হচ্ছে ল্যামার্ক এবং একটা হচ্ছে কি ডারউইন, এরা কি বংশগতি সংক্রান্ত বিভিন্ন থিওরিগুলো দিয়েছেন। তো ল্যামার্কের ক্ষেত্রে আমরা জানি যে একটা হচ্ছে বলেছেন পরিবেশের প্রভাব, কোনো একটা জীবের বৈশিষ্ট্যের ওপর পরিবেশের প্রভাব সব থেকে বেশি, তাহলে পরিবেশের প্রভাব। এছাড়া বলেছেন কি, অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, অঙ্গের ব্যবহার অব্যবহার, অর্থাৎ কোনো একটা অঙ্গ বেশি ব্যবহার করলে সেটা বেশি সবল এবং সুগঠিত হবে, এবং না ব্যবহার করলে দুর্বল এবং ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। এছাড়া পরিবেশের প্রভাবের সাথে সাথে বলতে পারি যে জীবের সচেষ্টতা, সজ্ঞান প্রচেষ্টা, অর্থাৎ কোনো একটা জীবের পরিবেশের পরিবর্তন করলে তার সজ্ঞান প্রচেষ্টায় সে সেই পরিবেশে মানিয়ে নিতে চায়। এবং কি, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অর্থাৎ কোনো একটা জীব যে কোনো বৈশিষ্ট্য যে সে যদি অর্জন করে, তো সেটা পরবর্তী প্রজন্মে সেটা প্রেরণ করবে, অর্থাৎ যে বৈশিষ্ট্য অর্জন হলো সেটার কিন্তু বংশানুসরণ হবে। তাহলে এগুলো কি, ল্যামার্কের মতবাদ। ডারউইনের ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে অত্যধিকারে বংশবৃদ্ধি, বংশবিস্তার, তাহলে জীব মাত্রই অত্যধিকারে বংশবিস্তার করবে। এরপরে আমরা বলতে পারি যে এই অত্যধিকারে বংশবিস্তারের কারণে তো তাদের মধ্যে কিন্তু খাদ্য এবং বাসস্থান, যেহেতু খাদ্য ও বাসস্থান সীমিত, তাহলে 2 নম্বর কি বলছি, খাদ্য ও বাসস্থান সীমিত। তাহলে এই খাদ্য ও বাসস্থান সীমিত হওয়ার কারণে নিজেদের মধ্যে কিসে লিপ্ত হবে, সংগ্রামে, তাহলে সংগ্রামে লিপ্ত হচ্ছে। এবং সংগ্রামে লিপ্ত হওয়ার কারণে তো তাদের বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন রকম বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটবে, যেটাকে কি বলছি, প্রকরণ দেখা দেবে। প্রকরণ বলতে একই প্রজাতির জীবের মধ্যে যে বৈশিষ্ট্যগত পার্থক্য দেখা যায় সেটা প্রকরণ, তাহলে প্রকরণ দেখা যাবে, ভেদ বা প্রকরণ। এবং এই প্রকরণের কারণে কি হবে, যে নতুন প্রজাতির উৎপত্তি হবে, কার দ্বারা, প্রাকৃতিক নির্বাচনের দ্বারা। এবার প্রাকৃতিক নির্বাচন কি, এই যে প্রকরণগুলো আবির্ভাব হলো, তো সেই প্রকরণের মধ্যে কোনো কোনো প্রকরণ যেগুলো সেই পরিবেশে বেঁচে থাকার জন্য অনুকূল প্রকরণ, আর সেইগুলোই প্রকৃতি দ্বারা নির্বাচন হবে। কারণ কি, কারণ সেই প্রকৃতিতে সেই পরিবেশের জন্যই তাদের প্রকরণটা ঘটেছে, তাহলে সেটাকে কি বলবো, প্রাকৃতিক নির্বাচন। আর 6 নম্বর কি বলতে পারি, যে নতুন প্রজাতির উৎপত্তি, তাহলে এইভাবে নতুন প্রজাতির উৎপত্তি হবে। এছাড়াও আমরা বলতে পারি যোগ্যতমের উদ্বর্তন, এটা বাদ গেল, যোগ্যতমের উদ্বর্তন।
যদিও এটা এই প্রাকৃতিক নির্বাচনটাই যোগ্যতমের উদ্বর্তন, অর্থাৎ প্রকৃতি যাকে নির্বাচন করবে সেই যোগ্য বলে বিবেচিত হবে যোগ্যতমের উদ্বর্তন। তাহলে এই মতবাদটা কিন্তু ডারউইনের, যদিও আমরা জানি যে যোগ্যতমের যে উদ্বর্তন এই কথাটা কিন্তু হাবার্ট স্পেন্সার বলেছেন প্রথম। তাহলে হাবার্ট স্পেন্সার, তাহলে এই নামটাও এখান থেকে মনে রাখা যেতে পারে যে যোগ্যতমের উদ্বর্তন কথাটি বলেছেন হাবার্ট স্পেন্সার, কিন্তু যোগ্যতমের উদ্বর্তন মতবাদটা ডারউইনের। তাহলে এখানে ল্যামার্ক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছ বলেছে। তাহলে এক্ষেত্রে কি হবে যে অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রকরণের উৎপত্তি, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, প্রাকৃতিক নির্বাচন, এর মধ্যে কোনটি উত্তর হবে? তাহলে এর মধ্যে উত্তর হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। বাকি এই যে অস্তিত্বের জন্য সংগ্রাম, তাহলে এটা কি? এটা ডারউইন। প্রকরণের উৎপত্তি ডারউইন, আর প্রাকৃতিক নির্বাচনবাদ সেটাও ডারউইন। পরের প্রশ্ন, প্রদত্ত কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো। তাহলে নৃত্যভঙ্গি দ্বারা, তাহলে এখানে আমাদের সিলেবাসে যে আচরণগত অভিযোজনের সঙ্গে যে আমাদের এই শিম্পাঞ্জি এবং মৌমাছি সম্পর্কে বলা আছে। তাহলে শিম্পাঞ্জিদের কোন ধর্মগুলোর কথা বলা আছে? ওই উই পোকা ধরে খাওয়া, উই ঢিবি থেকে ওই লাঠির মাধ্যমে, ভেষজ উদ্ভিদকে তারা ওষুধ হিসাবে গ্রহণ করতে পারে, নিজেদের কোনো সমস্যা হলে ভেষজ উদ্ভিদ থেকে তারা খুঁজে তারা কিন্তু খেতে পারে। এছাড়াও ওই বাদাম ভাঙা, অর্থাৎ পাথরকে হাতুড়ি ও নিহাইয়ের মতো ব্যবহার করে তারা বাদাম ভাঙতে পারে। তো এই রকম বিভিন্ন আচরণ এদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। এবং মৌমাছিদের ক্ষেত্রে যেটা বলা আছে, যেটা এদের বিশেষ নৃত্যভঙ্গি, যেটা হচ্ছে কি যে যখন হতে পারে যে খাবারের উৎস যে 100 মিটার এর বেশি, আর একটা হচ্ছে যে 100 মিটারের কম। অনেক সময় 100 মিটারের জায়গাটা এটা 75 থেকে 100 বলা থাকে। তাহলে একটা হচ্ছে কি, এটা না, ভুল বললাম, এই 100 মিটারের কমটা, তাহলে 75 থেকে 100 মিটার, আর একটা হচ্ছে 100 মিটারের বেশি। তাহলে আমরা দেখব এই 100 মিটারের কমও যদি বলে, বা 75 মিটার বলে, বা 75 থেকে 100 মিটারের মধ্যে বলে, তো তখন এক ধরনের নৃত্য হবে। আর 100 মিটারের বেশি হলে তখন এক ধরনের নৃত্য হবে। তাহলে 100 মিটারের বেশি হলে তো সেটাকে আমরা কি বলবো? ওয়াগেল নৃত্য বা ওয়াগটেল নৃত্য। ওয়াগেল বা ওয়াগটেল নৃত্য, যেটা ইংরেজির 8-এর মতো, 8 লেটারের মতো নৃত্যটা হবে। এবং যদি দেখি যে 100 মিটারের কম খুব কাছাকাছি জায়গায় রয়েছে, যে 75 থেকে 100, তখন যে নৃত্যটা হবে সেটা হচ্ছে চক্রাকার। তাহলে এই চক্রাকার নৃত্যের মাধ্যমে বাকি যে মৌমাছিরা রয়েছে, বাকি যে শ্রমিক মৌমাছিরা রয়েছে, তো তাদেরকে খবর দেওয়া হয় যে 75 থেকে 100 মিটারের মধ্যে কোনো মধুর সন্ধান আছে। এবং যদি দেখা হয় যে 100 মিটারের দূরে রয়েছে সেই মধুর সন্ধানটা, তখন তারা এই বিশেষ ভঙ্গিতে, অর্থাৎ এই ইংরেজি 8 অক্ষরের মতো কিন্তু ওরা নৃত্যটা করে। তো যার দ্বারা কি, যে তারা বুঝিয়ে দেয় যে খাদ্যের উৎস অর্থাৎ মধু, মকরন্দ 100 মিটার এর বেশি দূরত্বে আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে নৃত্যভঙ্গি যখন বলেছে, তো তখন এখানে উত্তর কী হবে? উত্তর হবে মৌমাছি। পরের প্রশ্ন, নিচের কোন পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন, বা এটাকে বলবো কি বায়োম্যাগনিফিকেশন, বায়োম্যাগনিফিকেশন ঘটার সম্ভাবনা থাকে? আরও একটি টার্ম আছে যেটাকে আমরা বলবো জৈব সঞ্চয়ন। একটা জৈব বিবর্ধন, একটা জৈব সঞ্চয়ন। তাহলে কোনো টক্সিক পদার্থ যেগুলো জৈব অভঙ্গুর, যেগুলো নষ্ট হয় না, সেগুলো জীবদেহে যদি সঞ্চয় হয়, তাহলে জৈব অভঙ্গুর টক্সিক পদার্থ জীবদেহে জমা হওয়া।
তো এটাকে কি বলবো? এটাকে বলবো জৈব সঞ্চয়ন। কিন্তু এখানে ব্যাপারটা কি আছে, যে জৈব বিবর্ধন। তাহলে আমরা যদি দেখি যে ওই শক্তি স্তর, খাদ্য শৃঙ্খলের যে শক্তি স্তর, প্রথমেই আমরা পাবো কি, যে উৎপাদক। তাহলে উৎপাদক থেকে খাদক, আমরা প্রথম শ্রেণীর খাদক, আমি ফার্স্ট লিখে রাখলাম, সেখান থেকে দ্বিতীয় শ্রেণীর খাদক, একদম আমরা এবারে সর্বোচ্চ খাদক করে দিলাম, সর্বোচ্চ খাদক। তাহলে এই উৎপাদক অর্থাৎ ওই উদ্ভিদ, অর্থাৎ আমরা এখানে ঘাস ধরে নিই, এবং এখানে প্রথম শ্রেণীর খাদক ক্ষেত্রে খাদকের আমরা ফড়িং ধরে নিই, ফড়িং। আর সেকেন্ড হচ্ছে ব্যাং, আর তারপর ধরে নিচ্ছি সাপ। তাহলে যদি দেখি যে কোনো একটা জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ এই ঘাসেদের মধ্যে জমা হচ্ছে, যে দূষণের ফলে, মাটি দূষণ বা জল দূষণ, এর ফলে যে বিভিন্ন ঘাসগুলো আছে, তো তাদের শরীরে সেই জৈব অভঙ্গুর পদার্থটা জমা হচ্ছে, তাহলে সেটাকে কি বলবো? জৈব সঞ্চয়ন। এবার তাকে যখন খাদ্য হিসাবে ফড়িং খাবে, তো তখন সেই ফড়িংয়ের মধ্যে জমা হবে, এবং ফড়িং তার সারা জীবনে যে অনেকবার সেই ঘাস খাবে, এবং সেই পরিমাণ, তত বেশি পরিমাণ কিন্তু তার শরীরে জমা হতে থাকবে। এবার একটা ব্যাঙ সারা জীবনে অনেকগুলো ফড়িং খাবে, অর্থাৎ ফড়িং সারা জীবন ধরে যা জমা করলো, তো সেটা একটা ব্যাঙ খেলো, এবং এই সাপ অনেকগুলো ব্যাঙ খাবে, অর্থাৎ ব্যাঙ সারা জীবন ধরে যা জমা করেছে সেটা সাপ খাবে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে এটা কি খাদ্য শৃঙ্খল, উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদক, থেকে দ্বিতীয় শ্রেণীর খাদক, থেকে সর্বোচ্চ খাদক। তাহলে এগুলো কি এক একটা টপিক লেভেল বা এক একটা শক্তি স্তর। তাহলে যদি এই জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ এটা যদি শক্তি স্তরে প্রবেশ করে, তাহলে প্রত্যেকটা টপিক লেভেলে অর্থাৎ প্রত্যেকটা শক্তি স্তরে তার পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে। এটাকে আমরা জীব বিবর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশন বলবো। তাহলে কি হতে হবে? সেটা জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কিন্তু হতে হবে, টক্সিক পদার্থ। তাহলে প্রথমে খবরের কাগজ, না সেটা তো হচ্ছে না। জীবজন্তুর মলমূত্র, সেটাও নয়। পচা পাতা, সেগুলো নয়। এগুলো সব কিন্তু জৈব ভঙ্গুর। এখানে ক্লোরিনযুক্ত কীটনাশক, এটা একটা জৈব অভঙ্গুর একটা বর্জ্য পদার্থ, যেমন ডিডিটি, ডাইক্লোরো ডাইমিথাইল ট্রাইক্লোরো ইথেন। তাহলে এই ডিডিটি যদি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে, তাহলে প্রত্যেকটা শক্তি স্তরে তার পরিমাণ বাড়তে থাকবে, যেটাকে আমরা কি বলবো? জৈব বিবর্ধন। পরের প্রশ্ন, নিচের কোন সজ্জাটি গরুমারা, করবেট, কুলিক আর নন্দাদেবী এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে? অপশন এ বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান। অপশন বি জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য। অপশন সি জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। অপশন ডি অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য। আমরা যদি দেখি যে বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ এটা ভারতবর্ষে মোট 18টি আছে। এর মধ্যে সবগুলো না, কিছু আজকে মনে রাখি। যেমন পশ্চিমবঙ্গে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, যেটা হচ্ছে কি সুন্দরবন। সুন্দরবন। এবং যদি বলি প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি, তাহলে সেটা হচ্ছে নীলগিরি, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এটা কোথায় আছে? এটা কর্ণাটক, কেরালা আর তামিলনাড়ু। তাহলে কর্ণাটক, কেরালা আর তামিলনাড়ুতে যেটা আছে সেটা হচ্ছে নীলগিরি। আর এটা কিন্তু ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। আর বায়োস্ফিয়ার রিজার্ভ কোন কারণে? এটা আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এগুলো কিন্তু কাজে লাগে। অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ, এখানে প্রচুর প্রজাতির জীব কিন্তু থাকে। বেশ, এবং আরেকটা মনে রাখতে পারি যেটা এখানে আছে, সেটা হচ্ছে কি নন্দাদেবী। তাহলে একটা মনে রাখতে পারি নন্দাদেবী। এটা কোথায় আছে? এটা উত্তরাখণ্ডে আছে। এটা হচ্ছে উত্তরাখণ্ড। সুন্দরবনটা কোথায়? এটা পশ্চিমবঙ্গ।
পশ্চিমবঙ্গ। তাহলে এখান থেকে আজ আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ যে টোটাল 18টি আছে, তো প্রতিদিন যা প্রশ্ন আসবে সেখানে দুটো একটা করে আমরা মুখস্থ করতে করতে যাব। তো বায়োস্ফিয়ার রিজার্ভ এই 18টির মধ্যে আজকে 3টে মনে রাখি, একটা হচ্ছে কি নন্দা দেবী, একটা হচ্ছে সুন্দরবন, আর একটা হচ্ছে নীলগিরি। প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? তাহলে সেটা হচ্ছে কি নীলগিরি, যেটা কোথায় আছে? কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু। সুন্দরবন কোথায়? পশ্চিমবঙ্গে। আর নন্দা দেবী উত্তরাখণ্ডে। তাহলে বুঝতেই পারছি যে এই নন্দা দেবী তো একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার আর কি দেখতে পাচ্ছি? যেখানে জাতীয় উদ্যান আছে। ঠিক আছে, জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান জাতীয় উদ্যান কিন্তু ভারতবর্ষে আপাতত যে 106টি আছে এখনো পর্যন্ত, 106টি জাতীয় উদ্যান আছে। এবার এই 106টি জাতীয় উদ্যান মনে রাখা তো উচিত। এবার এটাও তাই যে আমরা প্রতিদিন কোনো না কোনো একটা রাজ্য, যখন এই ন্যাশনাল পার্ক সংক্রান্ত কোনো প্রশ্ন থাকবে, তখন প্রতিদিন এক একটা করে রাজ্য কিন্তু আমরা আলোচনা করে নেব। তো আজকে যেটা করব সেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ আমরা জানি যে সাপের তালুতে একটা বিশেষ অর্গান আছে, যেটাকে আমরা জ্যাকবসন অর্গান বলি। তো সেটা আমরা একটু বিকৃতভাবে আমরা এখানে লিখতে পারি যে জ্যাকবসন, একটু বিকৃতি করে লিখলাম সেটাকে। এটা মনে রাখার উপায় বলছি আর কি, যে জ্যাকবসন একটু বিকৃতি করে লিখলাম। তাহলে এবার যে এখানে যে বর্কিজ্য আছে, তো এখানে আমরা মনে রাখতে পারি যে জলদা পাড়া, জলদা পাড়া। তাহলে মনে রাখতে পারি কি জলদা পাড়া। এখানে গ দিয়ে আছে, এটাকে আমরা মনে রাখতে পারি গরুমারা। ব দিয়ে যেটা আছে সেটাকে মনে রাখতে পারি কি বক্সা। আর দন্তেশ্ব দিয়ে আমরা কোনগুলোকে মনে রাখতে পারি? যে একটা হচ্ছে সিঙ্গলীলা, আর একটা হচ্ছে কি সুন্দরবন। অবশ্যই সুন্দরবনকে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভেও পেয়েছি, আবার সুন্দরবনকে আমরা এই ন্যাশনাল পার্কেও পাচ্ছি। এবার কি আছে? দন্তান্ন। এটা কি? এটা হচ্ছে নেওড়া ভ্যালি। তাহলে আজকে আমরা আপাতত এই যে ছটি ন্যাশনাল পার্ক মুখস্থ রাখবো। যে এদিক থেকে যদি নাম দিই, এটা 1 নম্বর হচ্ছে সুন্দরবন, 2 হচ্ছে সিঙ্গলীলা, 3 বক্সা, 4 গরুমারা, 5 জলদাপাড়া এবং 6 হচ্ছে নেওড়া ভ্যালি। তাহলে কীভাবে মনে রাখতে পারো? এই জ্যাকবসন। তাহলে ওই যে বললাম যে মনে রাখতে পারো যে পশ্চিমবঙ্গে সাপের পরিমাণ অনেক বেশি, আর সাপ মনে পড়লেই সেখান থেকে জ্যাকবসন। আর এটা ওটা জ্যাকবসন যে অর্গানটা ছিল তাকে একটু বিকৃতি করে এখানে লেখা হয়েছে আমাদের মনে রাখার জন্য। তাহলে এগুলো সব কি? এগুলো সব হচ্ছে ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের বা জাতীয় উদ্যান। এখানে এই যে গরুমারা, তারপর এই যে করবেট, জিম করবেট, তাহলে এই গরুমারাটা তো এখানেই পেলাম, গরুমারা। তাহলে এটা কি একটা ন্যাশনাল পার্ক? তাহলে এটা জাতীয় উদ্যান। তাহলে এই অপশানটা যেটা প্রথমে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, এটা তো হচ্ছে না, কারণ প্রথমে গরুমারা আছে, যেটা কী হবে? একটা জাতীয় উদ্যান। এই যে অভয়ারণ্য আছে, তাহলে এটা উত্তর হচ্ছে না। তাহলে এরপর কি? তাহলে এটাকে কি বললাম? একটা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। এরপরে কি আছে? করবেট, জিম করবেট। এই জিম করবেটটা কোথায় আছে? জিম করবেটটা আছে উত্তরাখণ্ডে। জিম করবেট উত্তরাখণ্ডে। হ্যাঁ, আপাতত আমরা উত্তরাখণ্ড রাজ্য পড়িনি, যখন পড়বো তখন উত্তরাখণ্ডের মনে রাখবো ধীরে ধীরে এক একটা রাজ্য করে। তাহলে কি আছে উত্তরাখণ্ডে? এবার কুলিক একটা পাখিরালয়। তাহলে কুলিকা একটা পাখিরালয়, আর এটা কোথায়? একটা অভয়ারণ্য। অভয়ারণ্য। তাহলে এটা একটা অভয়ারণ্য। আর নন্দা দেবী তো বায়োস্ফিয়ার রিজার্ভ, আগেই দেখা হয়েছে। তাহলে এরকম, তাহলে প্রথমটা কী হবে? গরুমারা এটা একটা ন্যাশনাল পার্ক, করবেট একটা ন্যাশনাল পার্ক, কুলিক একটা অভয়ারণ্য এবং নন্দা দেবী তো বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এখানে জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান প্রথমে বায়োস্ফিয়ার রিজার্ভ, না এটা হবে না। তাহলে উত্তর কী হবে? এটা। অর্থাৎ জাতীয় উদ্যান গরুমারা, জাতীয় উদ্যান জিম করবেট, অভয়ারণ্য কুলিক, আর বায়োস্ফিয়ার রিজার্ভ নন্দা দেবী। এবার এখানে আমরা দুটো ব্যাঘ্র প্রকল্প আমরা মনে রাখতে পারি। ব্যাঘ্র প্রকল্প,
তাহলে একটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের মনে রাখবো আজকে, সেটা হচ্ছে কি বক্সা, একটা হচ্ছে বক্সা, আর একটা কি আর একটা সুন্দরবন। তাহলে এখানে কি করা হয়, এখানে কিন্তু বাঘ সংরক্ষণ করা হয়। এবার আমরা মনে রাখতে পারি হাতি, তাহলে একটা হচ্ছে ইস্টার্ন ডুয়ার্স, ই দিয়ে এলিফ্যান্ট, আর দিয়ে রিজার্ভ। এখানে জায়গা সেরম নেই, তার জন্য এটাই লিখে দিলাম যে ইস্টার্ন ডুয়ার্স এলিফ্যান্ট রিজার্ভ। এবং আরেকটি মনে রাখতে পারি ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ। তাহলে এখানে ইস্টার্ন ডুয়ার্স নাম দেখেই বোঝা যাচ্ছে ডুয়ার্স, তাহলে এটা কোথায়, এটা আছে কিন্তু জলপাইগুড়ি জেলায়। কোন জায়গায় অবস্থিত সেগুলো কিন্তু অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবে। এবং ময়ূর ঝর্ণা এটা যদি দেখি, তাহলে এটা কোন কোন জেলায়, একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া আর পুরুলিয়া। তাহলে এগুলো মনে রাখবে। তাহলে এখান থেকে আপাতত এই প্রশ্নগুলো মনে রাখো। পরের প্রশ্ন, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। তাহলে এই যে পরাগরেণু, ছত্রাকের রেণু, তাহলে ধূলিকণা, এগুলো কি আমরা জানি যে এইগুলোর সংস্পর্শে আসলে অনেকের ক্ষেত্রে কি দেখা যায়, যেখানে কিন্তু কাশি হতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে। তাহলে সেই রোগটাকে কি বলবো আমরা জানি, সেটাকে কি বলবো, অবশ্যই অ্যাজমা। তাহলে অ্যাজমার কারণ কিন্তু যে এই পরাগরেণু, ছত্রাকের রেণু, ধূলিকণা। তাহলে উত্তর এখানে হবে বি, অ্যাজমা। এখানে যক্ষা তো বুঝতেই পারছি একটা বায়ুবাহিত রোগ, সেটা আগের দিন কি পড়া হয়েছে, যাই হোক, এটা মনে রাখতে পারি যে যক্ষা বা টিউবারকিউলোসিস এর যে চিকিৎসা যেটা করা হয়, যে টিকা দেওয়া হয়, সেটা হচ্ছে কি বিসিজি। এর যদি টিকাকে বলি, এর টিকা তো বিসিজি, এর যদি চিকিৎসা বলি সেটা হচ্ছে ডটস। তাহলে এটা মনে রাখতে পারি। বেশ, পরের প্রশ্ন, আচ্ছা, আজকের অ্যাক্টিভিটি যে তোমরা এটা উত্তর করবে যে ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ কোন জেলায় অবস্থিত। এই তো কিছুক্ষণ আগেই আলোচনা হলো, এই এখনই। তো এটা উত্তর করার চেষ্টা করো যে এ হচ্ছে জলপাইগুড়ি, বি নদিয়া, সি বীরভূম এবং ডি পশ্চিম মেদিনীপুর। তাহলে এর উত্তর অবশ্যই সবাই কমেন্ট বক্সে করবে।